সুপ্রিয় শ্রোতা, কেমন আছেন বলুন। এই যে আপনাদের সাথে আমার কথোপকথা, আমি জানি না তাতে আপনাদের কতটা উপকার হচ্ছে, কিন্তু নির্দ্বিধায় বলতে পারি আমার 12 আনা লাভ হচ্ছে। আমার অবসর জীবনে আমি অধীর আগ্রহে আপনাদের অপেক্ষায় থাকি, কখন আপনাদের সাথে শুরু করতে পারবো আমার এই কথোপকথন। নিশ্চয়ই ভাবছেন কেন 12 আনা লাভের কথা বলছি। আসলে বাকি 4 আনার লাভ তখনই সম্ভব হবে যখন এই অনুষ্ঠান সত্যি আপনাদের জীবনে কোনো না কোনোভাবে একটুকু হলেও কাজে আসবে। আমি সেই 16 আনা লাভের আশায় দিন গুনছি। আজ আমি একেবারে ভিন্ন আঙ্গিকে আমার প্রমাণিত অপ্রমাণিতর গল্প বলবো বলে ঠিক করেছি। দেখুন তো কেমন লাগে, জানাবেন কিন্তু। কমলাপুর রেল স্টেশন, লোকে লোকারণ্য। একটি 18-19 বছরের ছেলে ধরা পড়েছে। তার হাতে বাজারের থলিতে একটি রক্তাক্ত মাথা। সন্দেহজনকভাবে ধরা পড়েছে তার সঙ্গী ছেলেটিও। লোকজনের ভিড় ঠেলে, বাঁশি বাজিয়ে, কখনো মৃদু লাঠিচার্জ করে রেলওয়ের পুলিশ বাহিনী পৌঁছে গেল ঘটনাস্থলে। বেঁচে গেল উত্তপ্ত জনতার হাত থেকে ছেলে দুটি। কিন্তু সত্যিই কি বাঁচল? থানায় চূড়ান্ত ব্যস্ততা, হাতে নাতে দুজন মারাত্মক খুনি ধরা পড়েছে, সাথে আলামত শিশুর রক্তাক্ত মাথা। ঘটনাস্থলে 4-5 জন সাক্ষীকেও আনা হয়েছে। তারা তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়ে বলেছে, এই ছেলে দুটি শিশুর মাথাটি নিয়ে চাঁদা আদায় করছিল। থানায় এসে ছেলে দুটি স্বীকারও করেছে সে কথা। আর শিশুর বাকি ধরটি তারা গাজীপুরের শালবনে পুঁতে রেখে এসেছে। শুরু হয়ে গেছে তদন্ত। রাতেই ছেলে দুটিকে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করা হয়। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদেশ নিয়ে পরদিন শালবন থেকে উদ্ধার হয় বিচ্ছিন্ন মাথার শিশুটির ধর। চার্জশিট আসে। ঢাকার অতিরিক্ত দায়রা জজ বিচার শেষে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আসামি সুজন ও রাকিবকে। জেলখানায় বিচারের সময় 10 বছর আর মৃত্যুদণ্ডের পর ডেথ সেলে প্রায় 10 বছর থাকার পর হাইকোর্টে ডেথ রেফারেন্স বেঞ্চে শুরু হয় মৃত্যুদণ্ডের আদেশ চূড়ান্তকরণের শুনানি। ডেথ রেফারেন্স বেঞ্চের মাননীয় দুজন বিচারপতি দেখেন হাতে নাতে আলামত সহ ধৃত আসামি দুজন তাদের অপরাধ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেছে। পরের দিন সকালে শিশুটির শরীরের বাকি অংশ গাজীপুরের শালবন থেকে আসামিদের দেখানো মতে উদ্ধার হয়েছে। ট্রায়াল কোর্ট সবকিছু বিবেচনা করে সঠিকভাবেই ফাঁসির আদেশ দিয়েছে। চেম্বারে বসে জুনিয়র বিচারপতি সিনিয়র বিচারপতিকে বলেন, ম্যাডাম, মামলা তো 2-2 4, আদেশ তো কনফার্ম হবে, জাজমেন্টটা কি আমি লিখব? জ্যেষ্ঠ বিচারপতির মনে পড়ে যায় তার বাবার কথা। তিনিও বিচারক ছিলেন। তিনি বলতেন, একটি নথির প্রতিটি পাতার প্রতিটি শব্দে লুকিয়ে আছে চিন্তার খোরাক। বিচার কাজ এত সহজ নয়। প্রতিটি পাতা, প্রতিটি লাইন পড়তে হবে, বুঝতে হবে প্রতিটি শব্দের অর্থ। সিনিয়র বিচারপতি ভাবেন আর 4 দিন পর তার অবসরে যাবার কথা। এর মাঝেই রায়টি দিয়ে যেতে হবে। তিনি জুনিয়র বিচারপতিকে বলেন, আজ পেপার বুক আর মূল নথিটি আমি বাড়ি নিয়ে যাচ্ছি, আপনিও পেপার বুক বাড়ি নিয়ে যান। প্রতিটি পাতার প্রতিটি শব্দ পড়ে ফেলুন, কোথাও কোনো ভুল হচ্ছে কিনা দেখুন। রাত 2টো। সিনিয়র বিচারপতি সাদা কালোয় 2-2 4 দেখতে পেলেও কোথায় যেন খটকা লেগে থাকছে। কোথায় কোথায়? হঠাৎ চোখ পড়ে পোস্টমর্টেম রিপোর্টে। প্রথম পোস্টমর্টেম রিপোর্ট শিশুটির বিচ্ছিন্ন মাথার উল্লেখ আছে, বয়স অনুমান 8 বছর, লিঙ্গ পুরুষ। দ্বিতীয় পোস্টমর্টেম একটি মস্তকবিহীন কঙ্কাল, বয়স অনুমান 14-15।
লিঙ্গ শনাক্ত করা যায়নি, পোকামাকড়ে খেয়ে ফেলেছে বা কেটে ফেলেছে। পাতা উল্টাতে থাকেন বিচারপতি। দেখেন, ট্রায়াল কোর্টে আসামি দুজন উকিল দিতে না পারায় স্টেট ডিফেন্স লয়ার মামলাটি পরিচালনা করেছেন। চূড়ান্ত গাফিলতি, উদাসীনতা দেখতে পান মামলা পরিচালনায়। মামলার কেস ডায়েরি পড়তে শুরু করেন বিচারপতি। কেস ডায়েরিতে একটি খবরের কাগজের ক্লিপ দেখতে পান। চোখ পড়ে সেখানে। দেখেন, ঘটনার দিন কমলাপুরে একটি ট্রেন অ্যাক্সিডেন্টে একটি বালক কাটা পড়ে। আসামি দুজন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের পিটিশন দিয়েছিল, যেখানে তারা বলেছিল তাদেরকে অকথ্য নির্যাতন করে প্রলোভন দেখিয়ে এই স্বীকারোক্তি করতে বাধ্য করা হয়। এইসব ইনফরমেশনগুলো ট্রায়াল কোর্টে আদালতের দৃষ্টি আকর্ষণ করাতে হতো, কিন্তু বিচার ব্যবস্থার অন্ধকার দিক এই স্টেট ডিফেন্স লয়ার তার দায়িত্বে চূড়ান্ত অবহেলা করেছেন। বাইরে তখন ফজরের আজানের ধ্বনি। বিচারপতি ভাবেন, আজ আর বিছানায় নয়, অপেক্ষায় থাকেন কোর্টে যাবার সময়ে। আর মাত্র 3 দিন, এরপর কর্মজীবন থেকে অবসর। সিনিয়র বিচারপতি আলোচনা করেন জুনিয়র বিচারপতির সাথে। বলেন, আমাদের এখানেও স্টেট ডিফেন্স লয়ার বিষয়গুলো উত্থাপন করেননি। আদালত বসেছে। বিচারপতি বলেন, এই মামলায় একজন অ্যামিকাস কিউরি নিযুক্ত করতে চান। অ্যামিকাস কিউরি নিযুক্তির পর বিকালে আবার আদালত বসে। হাতে সময় কম। জ্যেষ্ঠ বিচারপতি ভাবেন, তিনি এ মামলায় রায় দিয়ে যেতে না পারলে হয়তো বড় কোনো অবিচার হয়ে যেতে পারে। পরদিন আদালতে অ্যামিকাস কিউরি উপস্থাপন করেন ঘটনার দিনের 10টি শীর্ষস্থানীয় পত্রিকার হেডলাইন। আজ থেকে 20 বছর আগে কমলাপুর রেল স্টেশনে একটি ট্রেন অ্যাক্সিডেন্টে কাটা পড়ে একটি নাম না জানা ছেলে শিশু। দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে রেল লাইনের পাশে পড়ে যায়। দেহটি ক্ষতবিক্ষত হয়ে থেতলিয়ে রেল লাইনের সাথে বিচ্ছিন্ন হয়ে মিশে যায়। হাতে আর মাত্র 2 দিন, মানে 48 ঘন্টা। জ্যেষ্ঠ বিচারপতির শরীর আর চলে না। 2 রাত ঘুমাননি। ভাবেন, এই ছেলে দুটি 18-19 বছর বয়সে অ্যারেস্ট হয়। নিম্ন আদালতে বিচার শেষ হবার পর থেকে 10 বছর কন্ডেম সেলে বিনিদ্র রাত কাটিয়েছে। আজ তাদের প্রায় 40 বছর। আহা, জীবনের শ্রেষ্ঠ সময়টুকু তাদের কেটেছে শুধুমাত্র কিছু মানুষের গাফিলতি, উদাসীনতা আর অতিরিক্ত লোভের কারণে। অ্যামিকাস কিউরি মিস্টার মনিরুজ্জামান ঠিকই বলেছেন, থানায় কোটা সিস্টেমের কথা। খুনের মামলা, ডাকাতি মামলার আসামি ধরতে পারলে, চার্জশিট দিতে পারলে, আর তা যদি শাস্তি হয়, তা যদি হয় ফাঁসি, তবে চাকুরিতে উন্নতি ঠেকায় কে? বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কতগুলো গদবাঁধা প্রশ্নের উত্তর নিয়ে স্বীকারোক্তি রেকর্ড করেন। একবারও ভাবেন না, সত্যি যদি আসামিকে বুঝাতে পারতেন এই স্বীকারোক্তির পরিণতি কি, সত্যি যদি চিন্তা করার জন্য 3 ঘন্টা সময় দিতেন, তবে কতজন আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিত? কোর্ট বসেছে। 41 বছরের বিচারক জীবন শেষে আজ তার বিদায়ের পালা। শুরু হয়েছে রায় ঘোষণা। জ্যেষ্ঠ বিচারপতি ঘোষণা করছেন রায়। আদালতে পিনপতন, নীরবতা। জ্যেষ্ঠ বিচারপতি বরাবরই অত্যন্ত সংক্ষেপে কেবলমাত্র প্রাসঙ্গিক বিষয়টুকু উল্লেখে রায় দেন। আজ কেন জানি জীবনের শেষ রায়টি দিতে গিয়ে বারবার মনোযোগ বিচ্ছিন্ন হচ্ছে। মনে পড়ছে তার সন্তান আগামীকাল বিদেশ থেকে পিএইচডি শেষ করে বিমানবন্দরে নামবে। সেও যাবে রিসিভ করতে, হাতে থাকবে ফুলের তোড়া। বিচারপতি ভাবেন, আজ খালাসের আদেশের পর নিশ্চয়ই কাল ছেলে দুটি কন্ডেম সেল থেকে মুক্তি পাবে। কেউ কি ফুলের তোড়া, ফুলের মালা নিয়ে
জেল গেটে তাদের অভ্যর্থনা জানাতে যাবে? না না, মনোযোগ দিতে হবে, বিচ্ছিন্ন চিন্তা একেবারে বাদ। বিচারপতি রায়ের সংক্ষিপ্ত ফাইন্ডিংসগুলো বলতে থাকে। প্রথমত, নিম্ন আদালত মূলত আসামি দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর নির্ভর করে মৃত্যুদণ্ড দিয়েছে। শুধুমাত্র স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয় নিম্নলিখিত কারণে। প্রথমত, এই মামলার এজাহারকারী ও তদন্তকারী কর্মকর্তা একজনই। এজাহারকারী হিসেবে সাক্ষী দেবার সুদীর্ঘ ৮ বছর পর আদালত থেকে বারবার সমন জারির পর তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি সাক্ষী দিতে আসেন। মাঝে ৮টি বছর বিনা বিচারে আসামি দুজন প্রতি তারিখে জেলখানা থেকে আদালতে এসে ঘুরে গেছে মাত্র। দ্বিতীয়ত, এই মামলার সর্বমোট ২২ জন সাক্ষী, তাদের মধ্যে ১৮ জনই পুলিশের সাক্ষী। এই ১৮ জন পুলিশের সাক্ষীর মধ্যে কেবলমাত্র এজাহারকারী তদন্তকারী কর্মকর্তা ব্যতীত আর কেউ সাক্ষী দিতে আসেননি, আদালত থেকে বারবার সমন জারি হবার পরও। তৃতীয়ত, বাকি দুজন পাবলিক সাক্ষীর মধ্যে একজন সাক্ষী আদালতে এসে বলেছেন আসামিদেরকে ব্যাগে করে একটি বাচ্চার বিচ্ছিন্ন মাথা সহ দেখেছে। এ সাক্ষীকে জেরার জন্য সময় নেওয়া হলেও পরবর্তীকালে আদালত থেকে বারবার সমন জারির পরও এই সাক্ষী আর আদালতে উপস্থিত হয়নি। চতুর্থত, ২ নং পোস্টমর্টেম রিপোর্ট আসামি দুজনের স্বীকারোক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এই পোস্টমর্টেম রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় আসামি দুজনের দেখানো মতে যে ধরটি শালবন থেকে উদ্ধার হয় তা ১৪-১৫ বছরের ব্যক্তির। সেটি একটি কঙ্কাল মাত্র, লিঙ্গও নির্ধারণ করা সম্ভব হয়নি। অথচ উদ্ধারকৃত মাথাটি একটি ৮ বছরের সদ্য মৃত পুরুষ শিশুর। চলে আসে সেই চরম মুহূর্ত। রায়ের অর্ডার ঘোষণার অংশে জ্যেষ্ঠ বিচারক বলেন, অ্যামিকাস কিউরি ঘটনার পরদিনের সংবাদপত্রের হেডিংগুলো আদালতে দাখিল করে বলেন প্রকৃতপক্ষে সেদিন কি ঘটেছিল। তিনি আরো বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত তাকে টুইস্ট করে থানায় কোটা পূরণের চেষ্টায় কত নিরীহ প্রাণ কন্ডেম সেলে দিনের পর দিন বিনিদ্র রজনী কাটায়। এ মামলায় দেখা যায় পুলিশের একজন সাক্ষীও আদালতে সাক্ষী দিতে আসেনি। বিচারপতি পুলিশের আইজিকে নির্দেশ দেন এসব সাক্ষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। বিচারপতি বলেন আদেশ হয় যে ডেথ রেফারেন্সটি নামঞ্জুর হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুজন ও রাকিবকে অন্য কোনো মামলায় গ্রেফতার না থাকলে আজই মুক্তি দেয়া হোক। সাংবাদিকরা প্রশ্নবাণে জর্জরিত করতে থাকে অ্যাটর্নি জেনারেলকে। টেলিভিশন পত্রিকার পাতায় সংবাদ শিরোনাম হয় সুদীর্ঘ ১০ বছর জেলখানায়, সুদীর্ঘ ১০ বছর কন্ডেম সেলে থাকার পর ২০ বছর পর বেকসুর খালাস পায় সুজন ও রাকিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা এই মামলায় আপিল করব না। সুপ্রিয় শ্রোতা, এই ঘটনার পিছনের ঘটনা, বিহাইন্ড দ্য সিন। অ্যামিকাস কিউরি মিস্টার মনিরুজ্জামান মামলার নথিটি পর্যালোচনা করেন, বিচারের রায় শোনেন, ভাবেন ছেলে দুটি আজ প্রায় ৪০ বছরের। কৈশোর উত্তীর্ণ তরুণ বয়সে জেলে যাবার পর যৌবনের ২০টি বছর কেটে গেছে। ১০টি বছর কেটেছে কন্ডেম সেলে, 10টি বছর কেটেছে জেলখানায়। কাল কি কেউ জেল গেটে নিতে যাবে তাদের? বিকাল ৩টায় তিনি যান জেল গেটে। দেখেন দুজন সদ্য মুক্ত ব্যক্তি উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে। মন বলে এরাই সেই ব্যক্তি। কাছে যান মিস্টার মনিরুজ্জামান। পরিচয় পেয়ে সুজন আর রাকিব বিজ্ঞ আইনজীবীকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কেঁদে ওঠে। সৃষ্টিকর্তাও তাদের হাহাকার শুনে লজ্জা পান। আকাশ ভেঙে বৃষ্টি নামে। ২ বছর পর সেই অ্যামিকাস কিউরি অ্যাডভোকেট মিস্টার মনিরুজ্জামান
দুজন ব্যক্তিকে নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির বাসভবনে আসেন, শোনান এক সফলতার গল্প। সেদিন জেলগেট থেকে সুজন আর রাকিবকে নিয়ে তিনি যান তার নিজ বাড়িতে। তিনি তাদের দুটি সেলাই মেশিন কিনে দেন। ছেলে দুটি সামান্য দর্জির কাজ জানত। আজ তারা পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছে, ভুলতে চাইছে জীবনের ৭,৩০০ বিনিদ্র রাতের কথা। আজ আর কোনো কথা হবে না। ধন্যবাদ। শুভরাত্রি।